বিসমিল্লাহির রহমানির রহিম। মনমথুর আইডিয়াল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাসুমা আক্তার, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো আমি আজকেও রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করবার জন্য এসেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় এরিস্টটল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে আলোচনা করেছি প্লেটো। আমরা জানি যে প্রাচীন যুগের দুইজন রাষ্ট্রবিজ্ঞানী বলো, দার্শনিক বলো, দুইজন রাষ্ট্রবিজ্ঞান এবং দার্শনিক, প্রথমতই হলো প্লেটো, দ্বিতীয়ত হলো এরিস্টটল। তো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো, আমরা প্রাচীন যুগের রাষ্ট্রবিজ্ঞানী প্লেটো আলোচনা আমরা করেছি এর আগের দুই ক্লাসে। আজকে আমি আলোচনা করব প্রাচীন যুগের এই দুইজনের মধ্যে আরেকজন দার্শনিক রাষ্ট্রবিজ্ঞানী, সেটা হলো এরিস্টটল। তো এরিস্টটল সারা বিশ্বের জ্ঞানীদের গুরু এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক। এরিস্টটল গ্রিক রাজনৈতিক ইতিহাসের এক অশান্ত অধ্যায়ে খ্রিস্টপূর্ব 384 সালে থ্রেস প্রদেশে স্তাগিরা শহরে জন্মগ্রহণ করেন। প্লেটোর মতো এরিস্টটল অভিজাত শ্রেণীতে জন্মগ্রহণ করেনি কিংবা অভিজাত শ্রেণীর বংশের সন্তান ছিলেন না। তার পিতা নিকোমেকাস ছিলেন মেডিসনের রাজা দ্বিতীয় এমিনটাসের ব্যক্তিগত চিকিৎসক। প্লেটো ছিলেন অভিজাত শ্রেণীর সন্তান, কিন্তু এরিস্টটল সেরকম অভিজাত কোনো শ্রেণীর সন্তান ছিলেন না। এবং তার পিতা নিকোমেকাস ছিলেন মেডিসনের রাজা দ্বিতীয় এমিনটাসের ব্যক্তিগত চিকিৎসক। এবং 17 বছর বয়স পর্যন্ত এরিস্টটল তার পিতার সঙ্গে রাজকীয় পরিবেশেই ছিলেন এবং সেভাবেই জীবনযাপন করতেন, এবং তিনি চিকিৎসা শাস্ত্রে জ্ঞান লাভ করেন এই এরিস্টটল। তার বয়স যখন 18 বছর, তখন এরিস্টটলের পিতা মৃত্যুবরণ করেন এবং এরপর তিনি এথেন্সে গিয়ে প্লেটোর একাডেমিতে যোগ দেন এবং এই প্লেটোর একাডেমিতে দীর্ঘ 24 বছর এরিস্টটল অধ্যয়ন করেন। তার মানে প্লেটোর শিষ্য হলো এরিস্টটল। এবং এই এরিস্টটল 24 বছর যখন সুদীর্ঘ 24 বছর যখন প্লেটোর একাডেমিতে অধ্যয়ন করেন, এবং এরিস্টটল আশা করেছিলেন যে প্লেটোর মৃত্যুর পর এরিস্টটল সেই একাডেমির প্রধান পরিচালক হবেন। কিন্তু এরিস্টটলের অবশেষে তার এই স্বপ্ন পূরণ হয়নি। কারণ হলো যে প্লেটোর মৃত্যুর পর তার ভ্রাতুষ্পুত্র, যাকে আমরা ভাইয়ের পুত্র বলি, ভাইয়ের ছেলে, ভ্রাতুষ্পুত্র স্পিউসিপাস একাডেমির প্রধান হন, প্লেটোর একাডেমির প্রধান হন। ফলে এরিস্টটল খুব দুঃখ পান এবং এই দুঃখ ভারাক্রান্ত মনে তিনি এথেন্স ত্যাগ করে এশিয়ার মাইনরে চলে যান। এবং এরিস্টটল বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে তিনি মেসিডনের রাজা ফিলিপের পুত্র যুবরাজ আলেকজান্ডারের গৃহশিক্ষক হিসাবে নিযুক্ত হন এবং এই আলেকজান্ডারকে তিনি দর্শনশাস্ত্রের শিক্ষা দান করেন। এবং দর্শনশাস্ত্রের শিক্ষাদানের পর তিনি আবার এথেন্সে ফিরে আসেন। এখানে এসে তিনি নিজেই একটি লাইসিয়াম নামে একটি বিদ্যাপীঠ স্থাপন করেন। তাহলে এরিস্টটল যখন প্লেটো মারা গেলেন, তখন তিনি দুঃখ ভারাক্রান্ত অবস্থায় বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে তিনি আলেকজান্ডারের গৃহশিক্ষক হন এবং আলেকজান্ডারের গৃহশিক্ষক হিসাবে তিনি দর্শনশাস্ত্রে শিক্ষাদানের পর তিনি আবার এথেন্সে ফিরে আসেন। এখানে তিনি নিজেই লাইসিয়াম নামে একটি বিদ্যাপীঠ স্থাপন করেন এবং এখানে প্রায় 12 বছর শিক্ষকতার কাজে তিনি নিয়োজিত ছিলেন
এবং ওই সময় আলেকজান্ডারের মৃত্যু হওয়ার কারণে প্লেটো এরিস্টটলকে এথেন্সে আলেকজান্ডারের মৃত্যু হওয়ার পরে সেখানে কিন্তু এথেন্সে একটা বিদ্রোহ দেখা দেয় এবং সেই বিদ্রোহে এরিস্টটলকে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি এই এরিস্টটলের বিরুদ্ধে অসতর্কতার কিন্তু অভিযোগ স্থাপন করা হয় কিংবা উত্থাপন করা হয়। কারণটা হলো যে আলেকজান্ডার যে মৃত্যুবরণ করেছেন সেখানে অনেকটাই দায়ী এরিস্টটল এরকমভাবে একটা অসতর্কতার অভিযোগ আনে এবং তখন কি করে এরিস্টটল, সেই সময় এরিস্টটল এথেন্স থেকে পালিয়ে চালসিস নামক স্থানে আশ্রয় গ্রহণ করেন এবং কিছুদিন পর তিনি 446 খ্রিস্টাব্দে প্রাণত্যাগ করেন, মানে তিনি ইন্তেকাল করেন, মারা যান। এই তার সুদীর্ঘ 62 বছর বয়সের মধ্যে এরিস্টটল অনেক গ্রন্থ রচনা করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে এরিস্টটল কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন এবং তার সম্যক ধারণা একটা নিলাম, সেটা হলো যে তার জীবন প্রণালী সম্পর্কে কিছুটা আমরা জানলাম। তার মানে 384 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 446 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং এই দীর্ঘ 62 বছর তিনি বিভিন্ন অধ্যয়নে, বিভিন্ন কাজে, বিভিন্ন শিক্ষাগত, দর্শন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র সব কিছু বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছিলেন এবং সেই সময় তিনি বিভিন্ন অনেক গ্রন্থ রচনা করেছেন, অনেক গ্রন্থ প্রকাশ করেছেন। তাদের মধ্যে তিনি যেটিকে সবচেয়ে মূল্যবান এবং উৎকৃষ্ট উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে অভিহিত করেছেন সেই গ্রন্থটির নাম হলো দি পলিটিক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে এরিস্টটল কি, এরিস্টটল কোন যুগের দার্শনিক, কি রাষ্ট্রবিজ্ঞানী এবং এরিস্টটল কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছেন এবং তিনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এবং তার এই দীর্ঘ 62 বছর জীবনে কতটুকু তিনি সেই শিক্ষা দিয়েছেন এবং তিনি অধ্যয়ন করেছেন এবং বহু ধরনের শিক্ষা গ্রন্থ তিনি রচনা করেছেন এবং তিনি দর্শন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র সব কিছু নিয়েই কিন্তু তিনি আলোচনা করেছেন। এই কারণেই এরিস্টটলকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত করতে পারি। কারণটা হলো যে সারা বিশ্বের জ্ঞানীদের গুরু কিন্তু তিনি ছিলেন এবং তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে অভিহিত আছেন। এখন আমরা জানব যে আমরা মোটামুটি এরিস্টটল সম্পর্কে জানলাম। এখন আমরা জানব, যেহেতু আমরা গত ক্লাসে প্লেটো আলোচনা করেছি, আজকে আমরা এরিস্টটল আলোচনা করছি। এই যে প্রাচীন যুগের দুইজন দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী, এই দুইজনের মধ্যে আজকে দ্বিতীয় আলোচনা হলো এরিস্টটল। তো এরিস্টটল সম্পর্কে যেহেতু আমরা আলোচনা করছি, তো আলোচনায় সর্বপ্রথম আলোচনা আমরা করলাম তার জীবনী। এই আলোচনার পর আমরা এখন আলোচনা করব যে এরিস্টটল ও প্লেটোর মধ্যে পার্থক্যটা কী। আমাদেরকে বরাবরই মনে রাখতে হবে যে প্লেটোর শিষ্য কিন্তু এরিস্টটল এবং এরিস্টটল ছিলেন প্লেটোর অন্যতম প্রিয় শিষ্য এবং প্লেটোর দর্শনে এরিস্টটল যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। তথাপি এরিস্টটলের মতাদর্শ প্লেটোর মতবাদ থেকে ভিন্নতর হতেই পারে। কারণটা হলো তারা দুজন মানুষ এবং দুজন রাষ্ট্রবিজ্ঞানী, দুজনেরই মতামত কিন্তু একরকম হবে না। যদিও বা এরিস্টটল প্লেটোর শিষ্য ছিলেন এবং তার একাডেমিতেই তিনি অনেক বছর অধ্যয়ন করেছেন এবং তার কাছে শিক্ষা গ্রহণ করেছেন, শিক্ষাগুরু। যার কারণেই যতই শিক্ষাগুরু হন কিংবা শিক্ষক হন কিংবা তাকে জ্ঞান দেন কিংবা তার একাডেমিতে তিনি অধ্যয়ন করেন, কিন্তু এক একজনের মতামত কিন্তু এক এক রকম হতেই পারে। দুজনের মতামতের ভিতর কিন্তু মিল নাও থাকতে পারে, মিল হবেও না, এটাই সম্ভব। প্রথমতই হলো প্লেটো ছিলেন কল্পনাবিলাসী। কেন প্লেটো ছিলেন কল্পনাবিলাসী সেটাও আমি একটু স্মরণ করিয়ে দিই। উনি কিন্তু একটি আদর্শ রাষ্ট্র গঠন করতে গিয়ে তিনি কিন্তু দার্শনিক রাজাদের কথা বলেছেন, যেখানে দার্শনিক রাজার কোনো বাড়ি থাকবে না, সরকারের ব্যারাকে থাকবে, সরকারি ব্যারাকে, এবং দার্শনিক রাজারা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না এবং দার্শনিক রাজাদের এমনি যৌন কাজে বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে এবং
সেখানে যে সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে সেটা তার সন্তান হিসেবে অভিহিত হবে, এরকম কল্পনা বিলাসী কিন্তু তিনি ছিলেন। এই জন্যই বলা হয়েছে প্রথমতই যে প্লেটো ছিলেন কল্পনা বিলাসী, কিন্তু এরিস্টটল ছিলেন বাস্তববাদী। এবং প্লেটো যে আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা করেন না তা বাস্তবে রূপান্তরিত করা খুব কঠিন। যেটা প্লেটো চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু বাস্তবে রূপান্তরিত করা খুব কঠিন। কারণ ওই যে একটি উদাহরণ আমি দিলাম যে তোমার দার্শনিক রাজা, তো দার্শনিক রাজাকে যে ধারণা তিনি পোষণ করেছেন কিংবা সে সারা উপলব্ধি, সেখানে কিন্তু প্লেটোর কিন্তু যে ভাবনাগুলো ছিল সেগুলো ছিল কল্পনা বিলাসী, আর এরিস্টটলের ভাবনাগুলো হলো বাস্তববাদী। কেননা প্লেটো যে ধারণাগুলো পোষণ করতেন সেগুলোকে বাস্তবায়ন করা খুবই কঠিন ছিল। এবং প্লেটো অবরোহ পদ্ধতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু এরিস্টটল কিন্তু আরোহ পদ্ধতি অনুসরণ করতেন। এবং প্লেটোর উপর গণিতের প্রভাব ছিল বেশি, কিন্তু এরিস্টটল কিন্তু জীববিজ্ঞানকে বেশি প্রাধান্য এবং জীববিজ্ঞানের উপর বেশি প্রভাব ছিল এরিস্টটলের। প্লেটো ছিলেন একজন দক্ষ কথাশিল্পী, তার লেখনীর মধ্যে ভাষার প্রয়োগ তিনি ছিলেন অত্যন্ত সতর্ক, কিন্তু এরিস্টটল এসব ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ছিলেন। প্লেটো যেখানে তার চিন্তাধারায় সর্বাত্মকবাদী ধারণা ফুটিয়ে তোলেন, সেখানে কিন্তু এরিস্টটল তার চিন্তায় শাসনতাত্ত্বিক প্রাধান্যটা বেশি দান করেন। এবং প্লেটোর আদর্শ রাষ্ট্রে অভিজাত শ্রেণীর স্বৈরাচার থাকে, কিন্তু সমাজের উৎপাদক শ্রেণী কখনো শাসন কাজে অংশগ্রহণ করতে পারবে না, এটা প্লেটোর ধারণা ছিল। কিন্তু এরিস্টটল আদর্শ রাষ্ট্রে কোনো বিশেষ শ্রেণী বিশেষ সুযোগ সুবিধা কোনো ভোগ করবে না। প্লেটো বিশ্বাস করতেন যে প্লেটোর ঐক্যের বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় মঙ্গল বৃদ্ধি পাবে, কিন্তু এরিস্টটল মনে করেন যে অনৈক্যের মধ্যেও রাষ্ট্রীয় মঙ্গল প্রভাবিত কিংবা থাকা বাঞ্ছনীয়। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের শাসক শ্রেণীর জন্য সম্পত্তি এবং পরিবারের উৎখাত কল্পনা করেন, কিন্তু এরিস্টটলের আদর্শ রাষ্ট্রে সম্পত্তি এবং পরিবারের বিলুপ্তি ঘটে না। প্লেটো যেখানে অভিজাততন্ত্রকে সর্বোত্তম সরকার বর্ণনা করতেন, সেখানে এরিস্টটল রাজতন্ত্রকে সর্বোৎকৃষ্ট সরকার বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও এরিস্টটল সম্পর্কে আমরা বাকিটুকু আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।